নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা আমার একজন অনুগামী আমাকে পাঠিয়েছেন। তিনি চান না তার নাম প্রকাশ হোক, তাই আমি তার নাম বলবো না। তবে গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগঘন আর রোমাঞ্চকর যে আপনাদের মন ছুঁয়ে যাবেই। এই গল্পটি আমাদের সমাজের এমন এক দিক উন্মোচন করবে যা আমরা সচরাচর আলোচনা করি না, কিন্তু যা মনের গভীরে লুকিয়ে থাকে। আর হ্যাঁ, আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি পেতে হলে কিন্তু পুরো গল্পটি মন দিয়ে শুনতে হবে, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার আইএমও নাম্বারটি দেব। আমার নাম রিয়া। আমি এক সাধারণ বাঙালি পরিবারে বড় হয়েছি। মধ্যবিত্ত, শান্ত একটি জীবন। আমাদের পরিবারে সবই ছিল, কিন্তু সেখানে বড় কোনো অভাব ছিল না। বাবা মা, এক দাদা আর আমি। দাদা বিয়ে করে নিজের সংসার পেতেছিল। আমি তখন সবেমাত্র কলেজে ঢুকি। আমার জীবনে সবকিছুই ছিল ছকে বাঁধা, খুব সাধারণ। কিন্তু জীবনে যে কত অপ্রত্যাশিত মোড় আসতে পারে তা আমি তখন বুঝিনি। আমার বাবা, তিনি ছিলেন একজন সরকারি কর্মচারী। আমাদের গ্রামের বাড়ি থাকলেও বাবার চাকরির সূত্রে আমরা শহরেই থাকতাম। গ্রামের বাড়িতে আমার এক চাচার থাকার জায়গা ছিল। চাচা ছিলেন বিদেশে, প্রবাসী। তিনি যখন দেশে আসতেন তখন আমাদের বাড়িতেই থাকতেন। তবে তার শ্বশুরের বাড়ি ছিল আমাদের গ্রামের বাড়িতে। সেখানে চাচার যাতায়াত ছিল নিয়মিত। চাচার শ্বশুরমশাই বেশ ধনী ছিলেন। তার নিজস্ব বেশ কিছু সম্পত্তি ছিল। তার মধ্যে ছিল একটি বড় বাগান বাড়ি। সেখানেই তিনি এক ড্রাইভার রাখতেন। আমার চাচার শ্বশুরের বাড়ির ঘটনা, গল্পটা আমিই শুরু করছি। আমার নাম রিয়া। আমি তখন সবেমাত্র কলেজ পাশ করে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময়েই আমার জীবনে চাচার শ্বশুরবাড়ির ড্রাইভারটির আগমন। নাম তার দিলীপ। ঘটনাটা ঘটেছিল বর্ষার শেষ দিকে, যখন আকাশ তখনও মেঘলা থাকত, আবার কখনো কখনো রোদও ঝলমল করত। আমার বাবা মা সেই সময় গ্রামের বাড়িতে গিয়েছিলেন চাচার শ্বশুর বাড়িতে। চাচার শ্বশুরের বাড়ি, সে এক রাজকীয় ব্যাপার। বিশাল বাগান, পুরনো দিনের আসবাবপত্র, সব মিলিয়ে এক আলাদা জগৎ। এই বাড়িতেই আমি প্রথম দিলীপকে দেখি। আমি যখন প্রথম ওকে দেখি তখন সে গাড়ি পরিষ্কার করছিল। ছিপছিপে চেহারা, শ্যামলা রং, কিন্তু মুখের মধ্যে কেমন যেন একটা শান্ত গভীর দৃষ্টি। আমার মনে আছে ওর বয়স তখন আমার থেকে খুব বেশি হবে না, হয়তো ২৪-২৫। আমারও তখন বয়স ২০-র কোঠায়। কিন্তু ওর চোখে আমি এমন কিছু দেখেছিলাম যা আমার নিজের ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। সেটা কি আমি নিজেও বুঝিনি। আমাদের মধ্যে প্রথম কথা হয় সেভাবেই, রাস্তায়। আমি তখন বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ ওর সাথে দেখা। ও আমায় দেখে একটু থমকে গিয়েছিল, আমিও ওর দিকে একবার তাকিয়েছিলাম। তারপর ও নিচু গলায় বলল, নমস্কার দিদি। আমি শুধু হেসে হ্যাঁ বলে চলে আসি। কিন্তু সেই হাসি, সেই মুহূর্তটা আমার মনে গেঁথে গিয়েছিল। পরের দিনগুলোয় আমাদের দেখা হতো প্রায়ই। আমি যখন বাগানে একা একা ঘুরতে যেতাম, ও হয়তো গাড়ি নিয়ে বের হতো বা গাড়ি ধোয়ার কাজে ব্যস্ত থাকত। যতবার আমাদের চোখাচোখি হতো, ওর চোখে এক অদ্ভুত আলো জ্বলে উঠত। সেই আলোতে ছিল বিস্ময়, ছিল সম্ভ্রম, আর ছিল এক লুকোনো আকুলতা। আমারও ভেতরটা কেমন যেন করত। কেন, আমি তো এমন অনুভূতি আগে কখনো অনুভব করিনি। আমার চাচা, তিনিও তখন গ্রামে ছিলেন। তিনি মাঝে মাঝেই চাচার শ্বশুর বাড়িতে যাতায়াত করতেন, তাই আমিও সেখানে যেতাম। একদিন চাচা বললেন, রিয়া, তুই বরং ওদের বাড়ি থেকে কিছুদিনের জন্য ঘুরে আয়। খুব সুন্দর জায়গা, তোর ভালো লাগবে। আমি রাজি হয়ে যাই। আমার বাবা মাও এতে খুশি হন। গ্রামের বাড়িতে আমার থাকাটা ছিল যেন অন্য এক জীবন। চাচার শ্বশুরের বাড়িটা ছিল বিশাল। সেখানে অনেক পুরনো জিনিসপত্র, অনেক স্মৃতি। কিন্তু আমার মন জুড়ে ছিল শুধু দিলীপ। ওকে দেখলেই আমার ভেতরটা কেমন যেন করত। ওর চোখের ভাষা, ওর নীরবতা, সবকিছুই আমাকে টানত। একদিন বিকেলে আমি বাগানে বসে বই পড়ছিলাম। হঠাৎ শুনলাম পায়ের শব্দ। তাকিয়ে দেখি দিলীপ। ও আমার দিকেই এগিয়ে আসছে। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। ও এসে আমার পাশে বসল। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। বাতাসের শব্দ, পাতার মর্মর ধ্বনি, এই সব কিছুর মধ্যে আমাদের নীরবতাটাই যেন অনেক কিছু বলে দিচ্ছিল। হঠাৎ দিলীপ খুব নিচু গলায় বলল, দিদি, আপনার হাসিটা খুব সুন্দর। ওর কথা শুনে আমি চমকে উঠলাম। এমন কথা তো কেউ কোনোদিন আমাকে বলেনি। আমার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না,
শুধু ওর দিকে তাকালাম। ওর চোখে ছিল সেই অদ্ভুত আলো, সেই আলোতে ছিল গভীর এক অনুভূতি। আমি ওর চোখে চোখ রেখে কি যেন খুঁজে পাচ্ছিলাম। আমি বুঝলাম এটা শুধু আমার একার অনুভূতি নয়, ওর চোখেও সেই একই টান, সেই একই আকুলতা। সেই দিন থেকে আমাদের মধ্যে কথা বলাটা একটু সহজ হলো। আমি ওকে দিলীপ বলে ডাকতাম, ও আমাকে দিদি বলেই সম্বোধন করত। কিন্তু ওর সম্বোধনেও কেমন যেন একটা অন্যরকম টান ছিল। ওর গলার স্বর, ওর চাহনি সবকিছুই আমার ভেতরে এক নিষিদ্ধ শিহরণ জাগাত। একদিন রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি ছাদের উপর গিয়ে দাঁড়ালাম। চাঁদের আলোয় চারপাশ ধুয়ে যাচ্ছিল। হঠাৎ শুনলাম নিচে কেউ আসছে। তাকিয়ে দেখি দিলীপ। আমার সারা শরীর ভয়ে উত্তেজনায় কেঁপে উঠল। এত রাতে ও এখানে কেন? আমি কি করব? কিন্তু আমার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। দিলীপ আমার দিকে হেঁটে এলো। ওর চোখে কোনো ভয় ছিল না, ছিল এক অদম্য সাহস আর গভীর ভালোবাসা। ও আমার সামনে এসে দাঁড়ালো। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। দিলীপ খুব নিচু স্বরে বলল, দিদি, আমি জানি এটা উচিত নয়। আমি জানি আমাদের এই সম্পর্ক সমাজে গ্রাহ্য হবে না, কিন্তু আমি নিজেকে আর আটকাতে পারছি না। ওর কথা শুনে আমার ভেতরে সব প্রতিরোধ ভেঙে গেল। আমি বুঝতে পারছিলাম আমিও একই অনুভূতির শিকার। আমিও এই নিষিদ্ধ আকর্ষণকে এড়াতে পারছি না। দিলীপ আলতো করে আমার হাত ধরল। ওর হাতে স্পর্শে আমার সারা শরীর যেন কেঁপে উঠল। সেই স্পর্শে ছিল উষ্ণতা, ছিল ভালোবাসা, আর ছিল এক তীব্র আকুতি। আমি আপনাকে ভালোবাসি দিদি, বলল দিলীপ। ওর কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি শুধু ওর হাতটা আরও শক্ত করে ধরলাম। এরপর কি হলো তা আমি বলতে পারবো না, কিন্তু সেই রাতের পর থেকে আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো, এক নিষিদ্ধ রোমাঞ্চকর অধ্যায়। আমাদের দেখা হতো রাতের অন্ধকারে, কখনো ছাদের ওপর, কখনো বাগানের কোনো নির্জন কোণে। প্রতিটি দেখাই ছিল এক নতুন উত্তেজনা, এক নতুন রোমাঞ্চ। ওর স্পর্শ, ওর চাহনি, ওর নিবিড় আলিঙ্গন সবকিছুই আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। আমি জানতাম এই সম্পর্ক ভুল, এই সম্পর্ক সমাজ কোনোদিন মেনে নেবে না, কিন্তু আমার মন, আমার হৃদয় সেদিন থেকে শুধু দিলীপের হয়ে গিয়েছিল। ওর চোখে আমি আমার সব স্বপ্ন খুঁজে পেতাম, ওর স্পর্শে আমি সব ভয় ভুলে যেতাম। একবার চাচার শ্বশুরমশাই বাড়িতে ছিলেন। দিলীপকে তিনি খুব বিশ্বাস করতেন। একদিন দিলীপ যখন গাড়ি চালাচ্ছিল, তখন চাচা শ্বশুরমশাই ওর সাথে কিছু কথা বলছিলেন। দিলীপ খুব সাবধানে সব উত্তর দিচ্ছিল। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল, যদি কিছু ধরা পড়ে যায়। সেদিন রাতে আমরা যখন বাগানে দেখা করছিলাম, তখন খুব বৃষ্টি আসছিল। আমরা একটা পুরনো মন্দিরের নিচে আশ্রয় নিলাম। চাঁদের আলো সেই বৃষ্টির ফোঁটার মধ্যে দিয়ে এসে পড়ছিল। দিলীপ আমাকে জড়িয়ে ধরল। ওর উষ্ণ আলিঙ্গনে আমি সব ঠান্ডা ভুলে গেলাম। তুমি কি ভয় পাচ্ছ? জিজ্ঞেস করল দিলীপ। আমি মাথা নাড়লাম। না, শুধু ভাবছি যদি কেউ দেখে ফেলে। দিলীপ আমার কপালে চুমু খেল। কেউ দেখবে না, আমি তোমাকে সবার থেকে লুকিয়ে রাখব। ওর এই কথাগুলো আমাকে আরও বেশি আকৃষ্ট করত। ওর মধ্যে এক অদ্ভুত দৃঢ়তা ছিল, যা আমাকে আরও বেশি ওর প্রতি নির্ভরশীল করে তুলছিল। একদিন চাচা শ্বশুরের বাড়িতে এক বড় অনুষ্ঠান ছিল, অনেক লোক এসেছিল। আমি সেখানে শুধু নিমন্ত্রিত হিসেবেই গিয়েছিলাম, কিন্তু আমার চোখ খুঁজছিল শুধু দিলীপকে। ওকে দেখে আমার ভেতরটা কাঁপতে লাগল। ও তখন অন্য গেটের কাছে দাঁড়িয়েছিল। আমি অনুষ্ঠান থেকে একটু সরে এসে ওর দিকে এগিয়ে গেলাম। ও আমায় দেখে একটু অবাক হলো, কিন্তু ওর চোখে সেই পরিচিত আলোটা আমি দেখতে পেলাম। কেমন আছো? জিজ্ঞেস করলাম আমি। আপনার জন্য ভালো আছি, বলল দিলীপ। কথা বলতে বলতে আমরা একটু আড়ালে চলে এলাম। সেখানে ভিড়ের মধ্যেই আমরা একে অপরের চোখে হারিয়ে গেলাম। ওর হাতে হাত রাখলাম। সেই স্পর্শে ছিল কত লুকোনো কথা, কত অব্যক্ত অনুভূতি। আমাদের এই গোপন প্রেম চলতে লাগল। প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন উত্তেজনা, কখনো ধরা পড়ার ভয়, কখনো একে অপরের সান্নিধ্যের আনন্দ, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। এক রাতে আমরা বাগানের এক কোণে বসেছিলাম। চাঁদের আলোয় চারপাশ মায়াবী লাগছিল। হঠাৎ শুনলাম ঝোপের আড়াল থেকে কেউ যেন আমাদের দেখছে। আমার বুকের ভেতরটা লাফিয়ে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা আমার একজন অনুগামী আমাকে পাঠিয়েছেন। তিনি চান না তার নাম প্রকাশ হোক, তাই আমি তার নাম বলবো না। তবে গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগঘন আর রোমাঞ্চকর যে আপনাদের মন ছুঁয়ে যাবেই।
এই গল্পটি আমাদের সমাজের এমন এক দিক উন্মোচন করবে যা আমরা সচরাচর আলোচনা করি না, কিন্তু যা মনের গভীরে লুকিয়ে থাকে। আর হ্যাঁ, আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি পেতে হলে কিন্তু পুরো গল্পটি মন দিয়ে শুনতে হবে, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার আইএমও নাম্বারটি দেব। আমার নাম রিয়া। আমি এক সাধারণ বাঙালি পরিবারে বড় হয়েছি। মধ্যবিত্ত, শান্ত একটি জীবন। আমাদের পরিবারে সবই ছিল, কিন্তু সেখানে বড় কোনো অভাব ছিল না। বাবা মা, এক দাদা আর আমি। দাদা বিয়ে করে নিজের সংসার পেতেছিল। আমি তখন সবেমাত্র কলেজে ঢুকি। আমার জীবনে সবকিছুই ছিল ছকে বাঁধা, খুব সাধারণ। কিন্তু জীবনে যে কত অপ্রত্যাশিত মোড় আসতে পারে তা আমি তখন বুঝিনি। আমার বাবা, তিনি ছিলেন একজন সরকারি কর্মচারী। আমাদের গ্রামের বাড়ি থাকলেও বাবার চাকরির সূত্রে আমরা শহরেই থাকতাম। গ্রামের বাড়িতে আমার এক চাচা